দিয়েই শুরু হলো আজকের দিন। সকাল কারো হয় সূর্য ওঠার আগে, কারো ঘুম বেলা গড়িয়ে ভাঙলেও দিন কিন্তু বসে থাকে না। সকালেই তাই আপনাদের সাথে নিয়ে শুরু করতে চাই একটি চমৎকার দিন। আমরা মনে করি প্রতিটি দিনই সবচেয়ে সেরা, তাই দিনটি আরও সুন্দর হয়ে উঠুক সবার জন্য। চ্যানেল 24-এর সকালের আয়োজন সবাইকে নিয়ে নতুন দিনটিকে সফল ও সুন্দর করার আয়োজন। শুভ সকাল আমন্ত্রণ সকাল 24-এ আজ বুধবার 21 জ্যৈষ্ঠ 1432 বঙ্গাব্দ এবং 4 জুন 2025 খ্রিস্টাব্দ। আপনাদের সাথে আছি আমি সারিকা তাবাসসুম। দর্শক, সকাল সকাল একটু পত্রিকার পাতায় চোখ বুলিয়ে নেব। কয়েকটি পত্রিকা থেকে আমরা শুরুতেই সমকালের শিরোনামগুলো দেখে নেব। সমকালের শিরোনামের শুরুতেই বঙ্গবন্ধু সহ 4 শতাধিক নেতার মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল, গভীর রাতে অধ্যাদেশ জারি, এসব নেতার পরিচয় মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে নির্ধারণ, বদলে গেল আরও 4 শ্রেণীর স্বীকৃতিপ্রাপ্ত মুক্তিযোদ্ধার পরিচয়। মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এম মনসুর আলী, AHM কামরুজ্জামান সহ 1970 সালের নির্বাচনে বিজয়ী 4 শতাধিক রাজনীতিবিদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল করা হয়েছে। চলে যাচ্ছি পরবর্তী শিরোনামে। হঠাৎ করে বিপ্লবী বাজেট হয় না, সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা। সীমিত সম্পদে ব্যাপক চাহিদা পূরণের চেষ্টা করতে হয়েছে, কালো টাকা সাদা করার সুযোগ পর্যালোচনা করা হবে। বাড়তি করের বোঝা সেই মধ্যবিত্তের কাঁধেই, মূল্যস্ফীতির চাপে রয়েছে নিম্ন ও মধ্যবিত্ত মানুষ। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ সোমবার ঘোষিত বাজেটে নিজেই তা স্বীকার করেছেন। তারপরও আগামী অর্থ বছরে আয়ের উপর যে কর দিতে হবে সেখানে এখনকার চেয়ে 29% বাড়তি কর দিতে হবে। সংস্কারের সংলাপে দলগুলো আগের চেয়ে নমনীয়, 70 অনুচ্ছেদে একমত। বিএনপি, জামায়াত, এনসিপি আরও শিথিল চায়। গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটি বিরোধী দলকে দিতে ঐকমত্য। দর্শক, সমকালের শিরোনামগুলো তো আমরা পড়ছিলাম। সমকালের পরে আমরা চলে যাব প্রথম আলোর শিরোনামগুলোতে। বাজেট কিছুটা গতানুগতিকই হয়েছে। আগের সরকার রেখে যাওয়া পরিস্থিতি ব্যাখ্যা করে অর্থ উপদেষ্টা বলেন, চট করে বিপ্লবী বাজেট দেওয়া সম্ভব নয়। আমরা সমকালে পড়ছিলাম শিরোনামটি। অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবেলায় দিক নির্দেশনা নেই বাজেটে, কালো টাকা সাদা করার সুযোগের সমালোচনা। দেশের বড় চক্ষু হাসপাতাল 1 সপ্তাহ ধরে বন্ধ। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারী চিকিৎসাধীন জুলাই অভ্যুত্থানে আহতদের মধ্যে আস্থার সংকট দেখা দিয়েছে। আরও একটি শিরোনাম গুরুত্ব সহকারে করা হয়েছে প্রথম আলোতে। সরকারি কর্মচারীদের বেতন বাড়ছে, প্রতি বছর বিশেষ সুবিধা 10 থেকে 15%। দর্শক, এই ছিল প্রথম আলোর প্রধান শিরোনামগুলো। চলে যাব দৈনিক ইত্তেফাকে। মিনায় যাচ্ছেন আল্লাহর মেহমানরা, নজিরবিহীন নিরাপত্তার চাদরে ঢাকা পুরো এলাকা। কেউ গাড়িতে, কেউ চলেছেন পদব্রজে। দেহ মনে তাদের অপার্থিব রোমাঞ্চ, কণ্ঠে তালবিয়া। এখানেও বাজেট নিয়ে শিরোনাম করা হয়েছে। চলে যাচ্ছি অন্য শিরোনামে। তত্ত্বাবধায়কের অধীনে স্থানীয় নির্বাচনের বিপক্ষে বিএনপি, পক্ষে জামায়াত ও এনসিপি। দলগুলোর মতের আলোকে জুলাই সনদ হবে বলেছেন আলী রিয়াজ। ট্রেনে বাসে স্বস্তির ঈদ যাত্রা, লঞ্চে যাত্রী কম। আগামী 7 জুন পবিত্র ঈদুল আজহা, তাই ঢাকা থেকে সড়ক ও রেলপথে বেড়েছে ঘরমুখী মানুষের ভিড়। তবে সদরঘাট লঞ্চ টার্মিনালের দৃশ্যপট একেবারেই ভিন্ন। সড়ক ও রেলপথের মতো নৌপথে নেই যাত্রীর চাপ। দর্শক, আমরা একটু সড়কের খোঁজ খবর নিয়ে আসব। ঘরমুখী মানুষের চাপ বাড়ছে সড়কগুলোতে, আমরা সেখানকার খোঁজ খবর নিয়ে আসব। আমরা চলে যাব গাজীপুরে। গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম খান। রফিক, শুভ সকাল। ঈদ ঘিরে সড়কের ব্যস্ততা কেমন দেখছেন, যাত্রীদের চাপ কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন।
সারিকা, প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ইতিমধ্যে কিন্তু রাজধানী ছাড়তে শুরু করেছে মানুষ। আপনি জানেন গাজীপুর শিল্প শহর তো আজ আংশিক শিল্প কারখানা বন্ধ হবে এবং গতকাল যে সমস্ত শিল্প কারখানা বন্ধ হয়েছে সেই সমস্ত লোকজন কিন্তু ইতিমধ্যে আসলে তারা সড়কে এসেছে তাদের গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য। আপনাকে যদি একটু দেখায়, আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ত্রিমুর এলাকাতে। এই ত্রিমুর এলাকায় কিন্তু প্রতি বছরই আসলে চন্দ্রমুরকে কেন্দ্র করে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সেই যানজট যাতে করে এবছর না হয়, মানুষের যাত্রা যেন স্বস্তিদায়ক হয়, সেই জন্য আসলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করে যাচ্ছে। তবু কিন্তু আজকে আমরা সকাল থেকে দেখছি অতিরিক্ত যানবাহন এবং যাত্রীদের চাপ কিন্তু আরও কয়েক গুণ বেড়ে গেছে। তো আজকে যেহেতু দুপুরের পর আংশিক শিল্প কারখানা বন্ধ হয়ে যাবে, তখন কিন্তু সেই চাপ আরও কয়েক গুণ বেড়ে যাবে। তাছাড়া আগামীকাল সকল শিল্প কারখানা বন্ধ হয়ে যাবে, তখন মহাসড়কের যে অতীতের যে চিরচেনা রূপ সেটি লক্ষ্য করা যাবে, সেরকম ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন, যেহেতু শিল্প কারখানা একসাথে সব বন্ধ হয়ে যাবে এবং সব মানুষ একসাথে যখন আসলে মহাসড়কে আসে, তখন কিন্তু আগের তুলনায় যে সমস্ত গাড়ি চলে তার থেকে বেশ কয়েক গুণ যানবাহন এবং যাত্রী সংখ্যা বেড়ে যায় এবং সেই চাপগুলো সামাল দিতে তাদেরকে হিমশিম খেতে হয়। যদিও চন্দ্রমুরকে আসলে এবছর একটু ঢেলে সাজানো হয়েছে, যে সমস্ত টিকিট কাউন্টার রয়েছে এখানে, বাস কাউন্টার, সেই সমস্ত কাউন্টার কিন্তু আগে থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ কাউন্টারের সামনে গাড়ি দাঁড়িয়ে থাকলে পিছন দিকে যানবাহনের লম্বা সারি হয়ে যায় এবং যাতে করে এই সমস্ত লম্বা সারি না হয়, এই জন্য তারা গতকাল থেকেই চন্দ্রমুরের সব টিকিট কাউন্টার বন্ধ করে দিয়েছে এবং যে সমস্ত যানবাহনগুলো থেকে সেরে আছে সেই সমস্ত গাড়ি কিন্তু এখানে আর দাঁড়াতে দিচ্ছে না, দ্রুততম সময়ে তাদেরকে এখান থেকে ছেড়ে যেতে হচ্ছে। তো আমরা যেটি দেখেছি, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি এখানে কিন্তু সেনা সদস্যরাও নিয়োজিত রয়েছে এবং তারা যানজট নিরসনের জন্য কাজ করে যাচ্ছে। তো ধারণা করা হচ্ছে গত ঈদের তুলনায় এই ঈদের যেন মানুষ স্বস্তিদায়কভাবে তাদের পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারে এবং মহাসড়কে যাতে করে কোনো ধরনের সমস্যা না হয় সেই জন্য তারা কাজ করে যাচ্ছে। এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কিন্তু একই চিত্র, যানবাহনের অতিরিক্ত চাপ রয়েছে এবং দুটি সড়কে কিন্তু কোথাও কোনো যানজটের সৃষ্টি হয়নি এখন পর্যন্ত। এই ছিল এখান থেকে সর্বশেষ খবর। সারিকা, রফিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা সড়কের ব্যস্ততার খবর জানছিলাম। আমরা জানছিলাম আজ কিন্তু আংশিকভাবে কারখানাগুলো বন্ধ হবে এবং আগামীকাল একেবারেই বন্ধ হয়ে যাবে, তাই চাপ কিন্তু আরও বাড়তে পারে এই ধারণা করা হচ্ছে। দর্শক, গাজীপুরের খোঁজ খবর নিচ্ছিলাম, আমরা একটু চলে যাব সিরাজগঞ্জে হাটিকুমরুল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হিরকুন। শুভ সকাল। আমরা দেখতে পাচ্ছি আপনার পেছনের রাস্তা খুব একটা যানজট নেই, চাপ কি একটু কম আছে এখনো? যাত্রীরা ছাড়তে শুরু করেছে কিনা, ঘরমুখী মানুষ ফিরতে শুরু করেছে কিনা, আমাদের বিস্তারিত জানাবেন। শেষ মুহূর্তে কিন্তু মানুষ তাদের স্বজনদের সাথে ঈদ করতে বাড়ি ফিরছে। ঠিক আমরা আজকে রয়েছি সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর এলাকায়। ঠিক এই মহাসড়ক দিয়ে কিন্তু উত্তর, পশ্চিম এবং দক্ষিণবঙ্গের প্রায় 22টি জেলার যানবাহন চলাচল করে। তবে স্বস্তির খবর হচ্ছে যে ঈদ ঘনিয়ে আসলেও কিন্তু এই যে যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে কিন্তু যানবাহনের যে বাড়তি চাপ সেটি কিন্তু আসলে নেই। যানবাহনের চাপ কিন্তু অনেকটাই আজকে কম রয়েছে, যদিও সরকারি অফিস আদালত এবং ছুটি হয়েছে। আমরা ধারণা করা হচ্ছে যে দুপুরের পর থেকে কিছুটা যানবাহনের চাপ বাড়তে পারে। তবে বিগত বছরগুলোর তুলনায় কিন্তু এই মহাসড়কটি 4 লেনে উন্নীত হওয়ার কারণে কিন্তু যে যানবাহনের যে যানজট সেটি কিন্তু এখন আর দেখা যাচ্ছে না। এবং আমরা আজকে যে এই হাটিকুমরুল মোড়ে রয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক এই মহাসড়ক কিন্তু প্রায় যমুনা সেতুর পশ্চিম পাড় থেকে চান্দাইকোনা পর্যন্ত যে 38 কিলোমিটার মহাসড়ক, সেই মহাসড়কটি 4 লেনে উন্নীতকরণের পাশাপাশি যে বেশ কয়েকটি ওভারপাস খুলে দেওয়ার কারণে এই মহাসড়কে কিন্তু যানবাহনের যেটি বাড়তি চাপ সেটি কিন্তু নেই। মানুষ কিন্তু আসলে অনেকটা স্বস্তি নিয়েই কিন্তু বাড়ি ফিরছে। এখন পর্যন্ত আমরা যেটি খবর পেয়েছি যে এখন পর্যন্ত কিন্তু কোথাও কোনো এই 22 কিলোমিটার যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়কে কিন্তু এখন পর্যন্ত যানজট নেই এবং যানবাহনের চাপ কিন্তু কম রয়েছে, যে কারণে অনেকটা স্বস্তি নিয়েই কিন্তু মানুষ তার স্বজনদের সাথে ঈদ করতে বাড়ি ফিরছে। সারিকা, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
দর্শক, রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছে মানুষ। আমরা একটু সিরাজগঞ্জের খোঁজ খবর নিচ্ছিলাম, কিছুটা চাপ কমই বলা যায়, স্বস্তিদায়ক ঈদযাত্রা এমনটাই আমরা দেখছিলাম সিরাজগঞ্জে। আমরা চলে যাব মুন্সিগঞ্জে। মুন্সিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ ঘোষ। শুভ ঘোষ, আপনি তো মাওয়াতে আছেন, কেমন দেখছেন চাপ আমাদের জানাবেন। সারিকা, আসলে ঈদের ছুটি আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার আগেই কর্মব্যস্ত নগরীর রাজধানী ছেড়ে মেঠো পথের টানে যারা নগর ছেড়ে গ্রামে ফিরছেন সেসব মানুষের ভিড় বেলা বাড়ার সাথে সাথে থেমে থেমে কিন্তু অব্যাহত আছে মাওয়া প্রান্তে। তবে ঈদে যে যানবাহনের বাড়তি চাপ কিংবা ধীরগতি কিংবা দীর্ঘ সারি দেখা যায় সেই চিত্রটি কিন্তু আজ সকাল থেকে দেখা যায়নি। যারা আজকে বাড়ি ফিরছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছে যে সড়ক পথে খুব বেশি ভোগান্তির কোনো তথ্য নেই আজকে। একই সাথে গণপরিবহনগুলোতে বাড়তি ভাড়া আদায়ের তেমন কোনো জোরালো অভিযোগ পাওয়া যায়নি। তবে পরিবহন চালকরা কিন্তু রাজধানীর বিভিন্ন সড়কে গাড়ি থামিয়ে টাকা নেয়ার একটি চক্রের টাকা নেয়ার একটি অভিযোগ তারা করেছেন। একের সাথে যারা বাড়ি ফিরছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছে যে ঢাকা থেকে পরিবহন সংকটে নানা উপায়ে ভেঙে ভেঙে যারা মাওয়া পর্যন্ত এসেছেন তাদের কিছুটা ভোগান্তি হচ্ছে, কেননা এখানে এসে কিন্তু পরিবহন সংকটে বেশ দীর্ঘ সময় তাদেরকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। তবে তারা বলছে যে ঈদে যে দীর্ঘ একটি 10 দিনের যে ছুটি শুরু হচ্ছে আগামীকাল থেকে আনুষ্ঠানিকভাবে, সেই ঈদের ছুটিটি আসলে পরিবারের স্বজনদের সাথে ঈদের আনন্দটুকু ভাগাভাগি করে নেওয়ার জন্যই আসলে আপন নিরে ফিরতে তারা আসলে সর্বোচ্চটুকু দিয়ে তারা ছুটে যাচ্ছেন। তারা বলছেন যে আসলে বাবা মা পরিবার আত্মীয় স্বজন যাদের সাথে দীর্ঘ সময় দেখা হয় না সেই মানুষদের সাথে আসলে একসাথে ঈদ করার যে ঈদ উদযাপনের যে আনন্দ সেটিকেই মূলত হচ্ছে উপভোগ করার জন্যই আসলে তারা ঠিকই ফিরে যাচ্ছেন। তবে পরিবহনের বাড়তি ভাড়া আদায় কিংবা সড়কপথে ভোগান্তির কোনো চিত্র এখন পর্যন্ত না থাকলেও এখানকার আইন শৃঙ্খলা বাহিনী বলছে যে আগামীকাল ঈদের যে ছুটি সেটি আনুষ্ঠানিকভাবে শুরু হবে এবং আজকে বিকেল থেকে যানবাহনের যে চাপ সেটি কিন্তু বাড়তে পারে মাওয়া প্রান্তে। এবং পদ্মা সেতু টোল প্লাজা এলাকাতে কিন্তু 60টি টোল বুথ আসলে প্রস্তুত রাখা হয়েছে যানবাহনের টোল আদায় করার জন্য। শুভ ঘোষ, ধন্যবাদ। দর্শক, আমরা বিভিন্ন জায়গা থেকে সড়কের পরিস্থিতি জানছিলাম। আমরা দেখছিলাম রাজধানী ঢাকা থেকে কিন্তু আজ ঘরমুখো মানুষগুলো ফিরে যাচ্ছে এবং চাপও কিন্তু বাড়ছে। আপনারা যারা রাজধানী ঢাকা ছাড়বেন অবশ্যই বিষয়টি মাথায় রাখবেন এবং বৃদ্ধ কিংবা শিশু আপনাদের সাথে থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন, প্রয়োজনীয় খাবার নিয়ে বের হবেন। সেই সাথে সাথে বৃষ্টির কিন্তু একটা সম্ভাবনা রয়েছে, সেই বিষয়টিও মাথায় রাখবেন। দর্শক, আমরা পত্রিকায় ছিলাম, আমরা পড়ছিলাম দৈনিক ইত্তেফাক। আমরা চলে যাব এরপরে যুগান্তরের শিরোনামগুলোতে। বাজেটোত্তর সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা, কালো টাকা সাদার বিধান বাতিলের ভাবনা। 70 অনুচ্ছেদ সংশোধন নিয়ে ঐকমত্যের কাছাকাছি, রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক। নারী আসনের ভোটের পদ্ধতি, বিরোধী দল থেকে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্ধারণ, তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ ও কার্যপরিধি নিয়ে ঐকমত্য হয়নি। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন, 3 মাসে কোটিপতি আমানতকারী কমেছে 719 জন। জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ, রোহিঙ্গাদের জন্য বর্ধিত আর্থিক সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা। দর্শক, যুগান্তরের শিরোনামগুলো দেখছিলাম, আমরা সব শেষে এবারে কালের কণ্ঠের শিরোনামগুলো দেখে নেব। সেনাপ্রধানের সঙ্গে ইন্দোনেশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ। ইন্দোনেশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী আরমানাথা ক্রিস্টিয়ানন নাসির গতকাল মঙ্গলবার ঢাকায় সেনা সদরে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ট্রাইব্যুনালে হাসিনার বিরুদ্ধে গুমের অভিযোগ সালাউদ্দিন আহমেদের। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে গুমের অভিযোগ দিয়েছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। দর্শক, এই ছিল আজকের দিনের সব প্রধান শিরোনামগুলো। এবার একটু আমরা সিলেটে চলে যাব। বেশ কিছুদিন ধরেই নদ নদীর পানি বাড়ছে, সেখানে বন্যার একটা পূর্বাভাস রয়েছে। এখনকার কি পরিস্থিতি, আমরা সেই খোঁজ খবরই জানবো। সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আজহারউদ্দিন শিমুল।
শিমুল, যেমনটি বলছিলাম, নদ নদীর পানি বেড়ে গেছে, বন্যার পূর্বাভাস রয়েছে। সবশেষ এখন কি পরিস্থিতি সেখানকার? এটাকে বন্যা বলা যায় কিনা আমাদের বিস্তারিত জানাবেন। সারিকা, আমরা এই মুহূর্তে রয়েছি নগরীর কিনবিজ এলাকায়, ঠিক সুরমা নদীর পাশেই আমি দাঁড়িয়ে আছি এবং সিলেটের যেসব প্রধান প্রধান নদ নদী রয়েছে, বিশেষ করে সুরমা এবং কুশিয়ারা, সেই সব নদীর আসলে পানি অনেকটাই বেড়েছে এবং সুরমা এবং কুশিয়ারার যে 4টি পয়েন্টের পানি কিন্তু বিপদসীমার উপর দিয়ে বইছে। তবে গত দুদিন ধরে আসলে তেমন বৃষ্টিপাত না থাকার কারণে সুরমা এবং কুশিয়ারার 2টি পয়েন্টের পানি কিন্তু কমা শুরু করেছে, অর্থাৎ বৃষ্টি না থাকার প্রভাবে কিন্তু পানি নামা কমা শুরু করেছে। এবং সিলেটের যেসব আসলে নিম্নাঞ্চল রয়েছে, আমাদের সিলেটের 13টি উপজেলা রয়েছে, 13টি উপজেলার মধ্যে জকিগঞ্জের কিছু এলাকা আসলে বন্যা কবলিত হয়েছে। সেই সব এলাকার কয়েকটি ইউনিয়ন আসলে পানিতে আসলে তলিয়ে গিয়েছে এবং উপজেলা প্রশাসন জানিয়েছে যেসব এলাকায় আসলে পানি ঢুকেছে সেই সব এলাকার যেসব পরিবার রয়েছে সেই সব পরিবারকে তারা নিরাপদে যাতে তারা আশ্রয় কেন্দ্রে যান সেটা তাদেরকে আহ্বান করা হয়েছে। তা উপজেলা প্রশাসন থেকে আসলে জানানো হয়েছে অনেকে আসলে গড় ভিটে মাটি ছাড়া আসলে তারা থাকতে পারছে না এবং তারা বিভিন্ন অজুহাতে কিন্তু আসলে তারা আশ্রয় কেন্দ্রে যাচ্ছেন না। আমাদেরকে আবহাওয়া অফিস জানিয়েছে যে সিলেটে আসলে গত 24 ঘন্টায় মাত্র 7 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ সকাল থেকে আসলে সিলেটে কোনো বৃষ্টিপাত নেই, আলো জলমলে দিন। এবং আমাদেরকে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে আসলে সিলেটের যে 2টি নদীর যে 4টি পয়েন্টের পানি বাড়লো, কিন্তু গত 2 দিন ধরে আসলে কোনো ধরনের বৃষ্টিপাত না থাকার কারণে কিন্তু আসলে পানি অনেকটাই কমা শুরু করেছে। এবং জানিয়ে রাখি, সিলেটে আসলে অল্প বৃষ্টিতেই কিন্তু জলাবদ্ধতা তৈরি হয়। আমরা এখন আসলে যে নদীর পাশে দাঁড়িয়ে আছি, সেই নদী আসলে খনন কাজের জন্য সিলেটবাসী দীর্ঘদিন ধরে আসলে দাবি জানিয়ে আসছিল, কিন্তু পানি উন্নয়ন বোর্ড গত কয়েকবারে আসলে প্রায় 50 কোটি টাকা ব্যয়ে আসলে তারা খনন কাজ করলো, সেটা আসলে পরিকল্পিতভাবে হয়নি বলে আমাদেরকে পরিবেশবাদীরা আসলে অভিযোগ করেছেন, যার কারণে আসলে অল্প বৃষ্টিতে কিন্তু সিলেটে আসলে ভয়াবহ জলাবদ্ধতা তৈরি হয়। তো গত 2 দিন ধরে বৃষ্টিপাত না থাকার কারণে আমরা শহরের কোথাও সে জলাবদ্ধতা আসলে তৈরি হয়নি এবং নগরবাসীর প্রত্যাশা, যেহেতু সামনেই আর 2 দিন পরে ঈদ, যাতে কোনো ধরনের আসলে বৃষ্টিপাত ছাড়াই তারা আসলে ঈদ উদযাপন করতে পারেন, সেটা আসলে সবারই প্রত্যাশা। তো সারিকা, আমার কাছে এই ছিল সিলেট থেকে সবশেষ। শিমুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা সিলেটের খোঁজ খবর নিয়েছিলাম। আমরা জানছিলাম টানা কয়েকদিন বৃষ্টি না হওয়াতে নদ নদীর পানি কিন্তু কমতে শুরু করেছে। দর্শক, সিলেটের খবর তো নিচ্ছিলাম, এবার একটু আবহাওয়া পরিস্থিতির খবর জানবো আজকের দিনের পূর্বাভাস, সেই সাথে গেল 24 ঘন্টার তাপমাত্রা রেকর্ড। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা 32.9, সর্বনিম্ন 24.2। রাজশাহীতে সর্বোচ্চ 36.5, সর্বনিম্ন 24.5। রংপুরে সর্বোচ্চ 33.2, সর্বনিম্ন 22.8। ময়মনসিংহে সর্বোচ্চ 29.5, সর্বনিম্ন 23। সিলেটে সর্বোচ্চ 27.9, সর্বনিম্ন 21.8। চট্টগ্রামে সর্বোচ্চ 28.5, সর্বনিম্ন 23.3। খুলনায় সর্বোচ্চ 38.6, সর্বনিম্ন 23.5। বরিশালে সর্বোচ্চ 33.2, সর্বনিম্ন 23.4 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা টাঙ্গাইলে 21.5 ডিগ্রি সেলসিয়াস, আর দেশের সর্বোচ্চ তাপমাত্রা খুলনায় 38.6 ডিগ্রি সেলসিয়াস। আজ সিলেট বিভাগের অনেক জায়গায়, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আজ সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দর্শক, আবহাওয়া বার্তাটি জানছিলাম, আজ কিন্তু সারা দেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অবশ্যই যারা কাজের প্রয়োজনে ঘর থেকে বেরোবেন, প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে বেরোবেন। দর্শক, এবার একটু আমরা চলে যাব গাইবান্ধার দিকে। যমুনায় পানি প্রবাহ বাড়ছে, ভাঙন শুরু হয়েছে বিভিন্ন এলাকায়। সেই খোঁজ খবর দিব। আমাদের সঙ্গে গাইবান্ধা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আসাদুজ্জামান মামুন। মামুন, এই যে ভাঙনের খবর, বেশ কিছুদিন ধরেই আমরা এই চিত্রের খবরই আমরা জানছি। এখন কি পরিস্থিতি? নদী পাড়ে মানুষের মধ্যে নিশ্চয়ই আতঙ্ক রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা আমাদের জানাবেন। হ্যাঁ,
আমি রয়েছি ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের। এটা দেখতেই পাচ্ছেন যে আমার পিছনে বিশাল এলাকা জুড়ে প্রায় 3 কিলোমিটার এলাকা জুড়ে এই ব্রহ্মপুত্র নদের তীরে যারা বসবাস করছিল গত 2 সপ্তাহ থেকে কিন্তু এখানে তীব্র আকার ধারণ করেছে নদী ভাঙন। এই পানি বাড়ার সাথে সাথে কিন্তু এই নদীর তীব্রতা ভাঙনের তীব্রতা বেড়েছে। এখানে বাড়িঘর, গাছপালা, তারপরে বাঁশঝাড় থেকে শুরু করে আবাদি ফসলের জমির ক্ষেত থেকে শুরু করে এগুলো কিন্তু ইতিমধ্যে কিন্তু নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। আমি যদি দেখাই যে এখান থেকে প্রায় এই নদীটার কিছুটা দূরে কিন্তু ছিল এই কচুরিপানা যেখানে গেছে সেখানে গত 2 সপ্তাহের মধ্যে কিন্তু তার ভেঙে চলে আসছে। আর বিশাল এলাকা জুড়ে 3 কিলোমিটার এলাকা জুড়ে যদি দেখেন তাহলে এই এলাকা জুড়ে কিন্তু ভাঙন তীব্রতা ধারণ করেছে। এখানে মানুষজন বাড়িঘর হারিয়ে তারা বাড়িঘর নিয়ে তারা উন্নত স্থানে অবস্থান করছে। তো আমি আপনাকে মাধ্যমে জানাতে চাই যে টানা প্রবল বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি জলে গাইবান্ধার ফুলছড়ির ব্রহ্মপুত্র ও সুন্দরগঞ্জের লালচামারের তিস্তা নদীর পানি বৃদ্ধির সাথে সাথে কিন্তু এখানে তীব্র আকার ধারণ করেছে ভাঙন। এই হুমকির মুখে রয়েছে 4টি শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান রয়েছে, মসজিদ রয়েছে, মাদ্রাসা রয়েছে, কবরস্থান রয়েছে, মন্দির রয়েছে। এগুলো কিন্তু নদী ভাঙনের তীব্র আকার ধারণ করেছে। এখানে যদি আমি দেখাই যে এখানে মানুষজন কিন্তু গাছপালা, বাড়িঘর সবকিছু কিন্তু এই ভাঙনের কবলে পড়েছে। মানুষজন নদী পাড়ে মানুষজন তারা বলছে যে তারা রিলিফ চায় না, তারা চাল চায় না, কোনো সাহায্য চায় না, তারা শুধু চায় আপনার এই নদী ভাঙনের প্রতিরোধের ব্যবস্থা চায়। পানি উন্নয়ন বোর্ডের কর্তৃপক্ষ কিন্তু এখানে আসেনি, যেমনটি তারা এই নদী পাড়ের মানুষরা জানিয়েছেন আমাকে। তারা কিন্তু বলছে যে এখানে পানি উন্নয়ন বোর্ডকে লোকজন কেউ আসেনি। তারা চাচ্ছে যে এখানে বাড়ির বস্তা ফেলে এখানে নদী ভাঙন প্রতিরোধের ব্যবস্থা তারা চাচ্ছে। তারা দিন রাত তারা ঘুমাতে পারছে না, কখন ভেঙে তাদের বাড়িঘরের মধ্যে পানি প্রবেশ করে বাড়িঘর ভেঙে নিয়ে যায়। এই আতঙ্কে কিন্তু নদী পাড়ের মানুষরা দিন রাত তারা আতঙ্কে রয়েছে। তাদের একটাই দাবি এই সরকারের কাছে এবং পানি উন্নয়ন বোর্ডের কাছে যে তার দ্রুতভাবে এই নদী ভাঙন প্রতিরোধের ব্যবস্থা করা। তারপরে এখানকার যদি বলি তারপরে পাশাপাশি অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরাও চাই দ্রুত এর সমাধান হোক। দর্শক, গাইবান্ধা থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী, জানছিলাম সেখানকার পরিস্থিতি। দর্শক, সব মিলিয়ে আজকের আয়োজনে এ পর্যন্তই। দেখা হবে নতুন দিনে নতুন সব তথ্য আর আয়োজন নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল 24 এর সাথেই থাকুন। শুভ সকাল।